তারপরে অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, সিলেকশন, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার। তো এগুলো আবার কাজ করে, এগুলো আমি আলোচনা করতেছি। ক্লাসটা হচ্ছে যে একটা টেমপ্লেট বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ক্লাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট। আর অবজেক্ট যেটা, সেটা হচ্ছে ক্লাস যে ছিল সেই ক্লাসের যে বৈশিষ্ট্য সেটা অবজেক্টের মধ্যে নিয়ে রাখা হয়। আর একটা হচ্ছে ইনহেরিটেন্স, হচ্ছে একজনের বৈশিষ্ট্যকে আরেকজন ধারণ করে, উত্তরাধিকারী সূত্রে পায়, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। আর অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে আপনার ধরেন মানুষের কাজের যে মানে যেমন একটা এক্সাম্পল যদি দেই, ধরেন এটিএম বুথে আমরা যখন উইথড্র বাটনে ক্লিক করি, যখন অ্যামাউন্ট দিয়ে উইথড্র বাটনে ক্লিক করি, তখন টাকাটা চলে, টাকাটা কিভাবে চলে আসে সেটা কিন্তু আমরা জানি না। বুঝতে পারছেন? টাকাটা কিভাবে চলে আসে এটা আমরা জানি না, টাকাটা চলে আসে, তো ভিতরের প্রসেসটা আমরা জানি না, কিন্তু বাইরের কাজটা কি হয়ে গেল এটা প্রকাশ হয়ে যায় আমাদের কাছে। মেসেজ সেন্ড করি কারো কাছে, তো মেসেজটা চলে যায়, কিভাবে চলে যায় সেটা আমরা জানি না, বাট মেসেজটা চলে যায়। তো এই কনসেপ্ট হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আর এনক্যাপসুলেশন হচ্ছে সাউন্ড, স্যার আপনার সাউন্ড বেশি বাধা করতে যায়। হ্যাঁ, ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, ক্লাস, অবজেক্ট, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, তারপরে হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার। তো জাভাস্ক্রিপ্টে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচারগুলোকে সে করে আপনার কি বলে যে সাপোর্ট করে। তো দুই রকমের হয় ক্লাস ডিক্লারেশন করার সময়, ক্লাস ডিক্লারেশন আর ক্লাস এক্সপ্রেশন। আমরা সহজ ওয়েতে দেখব। এই যে প্রথমে ক্লাস ডিক্লেয়ার করা হয়, যেমন ক্লাস ডিক্লেয়ার করার জন্য আগে লিখতে হয় হচ্ছে ক্লাস, ক্লাস এই কথাটা লিখতে হয়, তারপরে যেটা ক্লাসের নাম দিব। আমরা ফাংশন দেখছিলাম যে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, ফাংশনের নাম দিতে হয়, তারপর হচ্ছে ফাংশন কথাটা লিখতে হয়। তো ক্লাস ডিক্লেয়ার করার সময় ক্লাসের নামটা দিতে হয়, এই যে কিওয়ার্ডটা লিখতে হয় এবং ক্লাসের একটা নাম দিতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা কনস্ট্রাক্টর নামে একটা কনসেপ্ট আছে, আমি এগুলা আসতেছি আস্তে আস্তে। এই যে আপনাদেরকে অবজেক্ট বলছিলাম, যে ক্লাস এবং অবজেক্ট। অবজেক্ট হচ্ছে যখন নিউ কিওয়ার্ড দিয়ে, ধরেন এটা একটা ক্লাসের নাম, হ্যাঁ, এটা ক্লাসের নাম থাকে, এর মধ্যে ক্লাসের কনস্ট্রাক্টর থাকে, তারপরে দিস কিওয়ার্ড থাকে। আমি দিস নিয়েও আলোচনা করতেছি, এটা জাস্ট সিনট্যাক্স, এটা অতটা বুঝবেন না, জাস্ট এমনি দেখেন। তারপরে এখানে আউটপুটটা দেখানো হয়েছে। আর এই যে এখানে নিউ এর পরে এমপ্লয়ি, এমপ্লয়িটা একটা ক্লাসের নাম, এই যে এখানে ক্লাস এমপ্লয়ি, তো নিউ এর পরে এমপ্লয়ি দেওয়া হয়েছে, এইটাকেই, এই জিনিসটাই হচ্ছে কনস্ট্রাক্টর। যে নিউ এর পরে যে ক্লাসের নামটা দেওয়া হয় এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, আর এই যে এই পাশে যেটা দেখেন এটা হচ্ছে, এইটাকে বলা হয় অবজেক্ট। মানে কনস্ট্রাক্টরের যে বৈশিষ্ট্যটা ছিল, কনস্ট্রাক্টরের মধ্যে যেটা ছিল অর্থাৎ, বা ক্লাসের মধ্যে যেটা ছিল, এইটাই এই অবজেক্টের মধ্যে দিয়ে দেওয়া হয়। এখন আমি এই এই ক্লাসের যে দুইটা ইনফরমেশন আছে বা দুইটা প্যারামিটার আছে, এটাকে যদি আমি আউটপুট দেখতে চাই, তাহলে এই অবজেক্ট ধরে আমি কল করলে আউটপুটটা চলে আসবে। এগুলো হচ্ছে অবজেক্ট। আর এই যে ডিটেইলস, এটা হচ্ছে একটা ফাংশন, মেথড। এখন ফুললি কাজটা যদি একটু দেখি, আমি এগুলো আবার হাতে কলমে করে দেখাচ্ছি। যেমন আচ্ছা দাঁড়া, সরাসরি এই যে এখানে দেখেন, এখানেও দেখেন, এখানেও দেখেন না, এখানে ফুললি এখানে নেম প্লাস এক্সপ্রেশন। আচ্ছা, আমি করে দেখাচ্ছি, এখান থেকে খুব বেশি একটা বুঝে শান্তি পাবো না, আমি করে দেখাচ্ছি ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে হচ্ছে ক্লাসের কিওয়ার্ডটা লিখতে হয়। আগে একটা আমি নেই, ফাইল নেই, এটা হচ্ছে ধরেন আমিও এমপ্লয়ি নামই দিলাম, সমস্যা নাই, এমপ্লয়ি ডট এইচটিএমএল, এখানে হচ্ছে এইচটিএমএল, তারপরে আসুন হচ্ছে স্ক্রিপ্ট, আমরা এখানেই করব, ইন্টারনালি করব। হ্যাঁ, এর ভিতরেই কাজ করব। প্রথমে আমাদেরকে ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে আগে, হ্যাঁ, ক্লাস এই কিওয়ার্ডটা দিতে হবে, দিয়ে যেটা নাম লিখবো, এটাই হচ্ছে আমার একটা ক্লাস, এই যে এমপ্লয়ি, এটাই হচ্ছে একটা ক্লাস, বাট এই ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে। ওকে, এরপরে কনস্ট্রাক্টর, হ্যাঁ, কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল টাইপ অফ মেথড।
আমরা মেথড যে দেখছিলাম এই মেথডটা মতো স্পেশাল টাইপ অফ মেথড, কিন্তু কনস্ট্রাক্টর কি করে, মেথড আর এই কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কি, কনস্ট্রাক্টরটা স্পেশাল টাইপ অফ মেথড, কিন্তু পার্থক্য হচ্ছে সে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। অবজেক্টকে কিভাবে ইনিশিয়ালাইজ করে আমি একটু পরে নিচের দিকে এসে দেখাচ্ছি। এখন শুধু এই কথাটা মনে রাখেন, কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল টাইপ অফ মেথড এবং কনস্ট্রাক্টর সে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। এই কথাটা একটু মনে রাখেন, আমি পরে দেখাচ্ছি। নিচের দিকে আসলে দেখাবো। কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি যেটা প্যারামিটার দিলাম আইডি এবং হচ্ছে নাম, আইডি এবং নাম দুইটা প্যারামিটার দিলাম যেটা মেথডের মধ্যে দিয়েছিলাম। কনস্ট্রাক্টর যদি স্পেশাল টাইপ অফ মেথড, তাহলে আমরা এই মেথডের মধ্যে হচ্ছে আমরা কোনো প্যারামিটার দিতে পারি। ওকে, এখন দিস ডট আইডি বলতে, দিস ডট আইডি বলতে এখন আমি একটু লিখবো হচ্ছে দিস ডট আইডি আবার ইকুয়াল আইডি। আচ্ছা, দিস ডট আইডি এটাও আমি দেখাচ্ছি একটু পরে। দিস ডট আই নাম ইকুয়াল নাম। ওকে, আচ্ছা তাহলে দিস ডট আইডি আর পরে হচ্ছে দিস ডট নাম আর এই নাম। এরপরে এখানে আমরা এই কনস্ট্রাক্টরের বাইরে গিয়ে একটা মেথড লিখবো বা ফাংশন লিখবো। ফাংশন যেটা সেটাই মেথড। ডিটেইলস লেখেন অথবা ইনফরমেশন লেখেন, যেটাই লেখেন অসুবিধা নাই, ইনফরমেশনই লেখেন। ইনফরমেশন, ইনফরমেশন নামে আমার একটা ফাংশন আছে বা মেথড আছে, অসুবিধা নাই। ডকুমেন্ট ডট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইটে গিয়ে আমরা হচ্ছে দিস ডট আইডি করব, আইডি প্লাস এখানে আমরা একটা স্পেস দিয়ে রাখবো আর কি, দুইজনের নামটা আলাদা করে প্রিন্ট করার জন্য। তারপরে আবার দিস ডট নাম, তারপরে প্লাস দেই, প্লাস দিয়ে আমরা এখানে একটা ব্রেক দিয়ে রাখবো। ব্রেক দিলে হবে কি, এটা পরের লাইনে প্রিন্ট হবে। এটা একটা জাস্ট ফাংশনের মধ্যে আমি এটা দিয়ে রাখছি। আচ্ছা, তো ফাংশন কিওয়ার্ড ছাড়াও লেখা যায়, এটাকে এই ধরনের ফাংশনকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, ওকে, তাহলে আমরা এরপরে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এখন অবজেক্ট তৈরি করব। অবজেক্ট কিভাবে তৈরি করে সেটাই এখন দেখব। var অবজেক্ট, এটা একটা ভেরিয়েবলের মতো মনে করতে পারেন, একটা ভেরিয়েবলের মতো। কারণ var1 দিলাম, var1 বা employee1, emp1 দিলাম, দিয়ে এই যে নিউ দিব, নিউ দেওয়া মানে হচ্ছে এই নিউ থেকে যে ক্লাসের নামটা দিতে হবে, নিউ এর পরে দিয়ে বোথ ক্লাসের নামই দিতে হবে। এই এমপ্লয়ি তো আমার একটা ক্লাসের নাম, এমপ্লয়ি হচ্ছে একটা ক্লাসের নাম। তো এই নিউ থেকে এই এমপ্লয়ি যখন কল করব তখন এটাই মূলত হচ্ছে একটা কনস্ট্রাক্টর, বুঝতে পারছেন? নিউ থেকে যখনই আমি এমপ্লয়ি অর্থাৎ নিউ দিয়ে তারপর যখন ক্লাসের নাম দেব, এটাই মূলত একটা কনস্ট্রাক্টর। এবং এই কনস্ট্রাক্টরটা দেওয়ার সাথে সাথে, এই কনস্ট্রাক্টর দেওয়ার সাথে সাথে এবং কনস্ট্রাক্টরের মধ্যে যখন কোনো একটা প্যারামিটারের ভ্যালু দিব, তখন এই ভ্যালুটা রিসিভ করবে হচ্ছে এই যে এইটা, এখান থেকে রিসিভ করবে। আমরা ফাংশনে দেখছিলাম যে ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার দেই, ফাংশনের মধ্যে প্যারামিটার দেওয়ার পরে সেই প্যারামিটারটাকে যখন আমরা ভ্যালু দেই নিচে থেকে, তখন সেই ভ্যালুটা প্যারামিটারের মাধ্যমে রিসিভ করে। এইখানে হচ্ছে ক্লাসের মাধ্যমে যখন আমি কোনো নিউ কিওয়ার্ড ইউজ করি, নিউ কিওয়ার্ড ইউজ করে যখন ক্লাসের নাম দেই, তখন মূলত এটা একটা কনস্ট্রাক্টর বা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যায়। এবং এখানে যে কনস্ট্রাক্টরের মধ্যে যে প্যারামিটারগুলো দেওয়া ছিল, সেই প্যারামিটারের মাধ্যমে এখান থেকে এই ভ্যালুটা সে রিসিভ করে। ঠিক আছে, এটা রিসিভ করে। এখানে আমি যতগুলো ভ্যালু দিব ততগুলো এখান থেকে রিসিভ করবে। ততগুলো বলতে আমি বেশি দিতে পারবো না, কারণ এখানে প্যারামিটার আছে আমার দুইটা। এই দুইটা প্যারামিটার আমার এখান থেকে এই ভ্যালুগুলোকে রিসিভ করবে। রিসিভ করে তখন হচ্ছে এই এখানে আসবে। এই দিস ডট আইডি বলতে কি, আমরা অনেক সময় এরকম করে লিখবো, দেখবেন যে গ্লোবাল বলছিলাম, গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল। তো এখানে যদি অনেক সময় আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন আইডি
অথবা ধরেন এখানে যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন হচ্ছে এই যে এখানে আইডি ইকুয়াল বা আইডি ইকুয়াল ধরেন কিছুই লিখলাম না বা সরাসরি var আইডি দিলেন, আইডি ইকুয়াল ধরেন 0 দিলেন, তারপরে var name ইকুয়াল টাকা দিয়ে রাখলেন। এখন এই আইডি বা এই দিস দিয়ে বলতে হচ্ছে এই আইডি এবং এই নামটাকে বোঝানো হয়, মানে গ্লোবাল যেটা সেটাকে বোঝানো হয় বেসিক্যালি। মানে অনেক সময় হয় কি এই আইডি আর এই আইডি নাম যদি সেম হয়ে যায়, যদি সেম নাম হয়ে যায় সেই ক্ষেত্রে দিস কিওয়ার্ডটা ব্যবহার করা হয় এবং দিস কিওয়ার্ডে ব্যবহার করা হয় যে এইটার যে মানে গ্লোবাল যে জিনিসটা আছে, গ্লোবাল যে আইডিটা আছে বা গ্লোবাল যে প্যারা ভেরিয়েবলটা আছে সেটাকে মেইন করে। তো এখানে এটা আমার না লিখলেও সমস্যা নাই। অর্থাৎ এই আইডিটা বলতে এখানে যে আইডিটা, এই আইডিটা বলতে এখানে যদি কোনো আইডি থাকতো তাহলে সেই আইডিটাকে মেইন করতো। তো এখানে এইভাবে দিলে কোনো সমস্যা নাই, না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এখান থেকে যখন কোনো প্যারামিটার আমি ভ্যালু দিব, এই যে এখান থেকে একটা প্যারামিটারের ভ্যালু দিলাম, এই ভ্যালুটা করবে কি এইখান থেকে এই কনস্ট্রাক্টর রিসিভ করবে। হ্যাঁ, এই কনস্ট্রাক্টর রিসিভ করে এই আইডির মধ্যে দিয়ে দিবে। এই আইডিটা আবার আমি অ্যাসাইন করে রেখে দিলাম হচ্ছে এই আইডির মধ্যে এখানে। ঠিক আছে, তাহলে এই আইডিটাকে আমি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গাতে, শুধু এই কনস্ট্রাক্টরের ভিতরে না। আমরা জানি যে লোকাল ভেরিয়েবল গুলো হচ্ছে মেথডের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, সেটাকে অন্য জায়গায় ব্যবহার করা যায় না, কিন্তু আমরা এটাকে অন্য জায়গায় ব্যবহার করতে পারতেছি। যদিও কনস্ট্রাক্টর একটা স্পেশাল টাইপ অফ মেথড বলছি, তাহলে সেই হিসাবে আমাদের এই মেথডটাকে এই ভেরিয়েবলটাকে অন্য জায়গায় কিন্তু ব্যবহার করার কথা ছিল না। অন্য জায়গায় বলতে কি অন্য কোনো ফাংশনে ব্যবহার করার কথা ছিল না, কিন্তু আমরা সেটা কিন্তু ব্যবহার করতে পারছি এই দিস কিওয়ার্ড দেওয়ার কারণে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে যদি কোনো ভ্যালু দেই তাহলে এখান থেকে সে রিসিভ করবে, আবার ভ্যালু দিলে এখান থেকে রিসিভ করবে, রিসিভ করে এখান থেকে এইভাবে ঘুরে আমরা নিচের দিকে প্রোগ্রাম যখন আসবে এসে তখন এখানে এসে পাবে, এখানে এসে সে আউটপুট দেখাবে। ডকুমেন্ট ডট রাইট এখানে এসে আউটপুট দেখাবে, এখানে এসে আউটপুট দেখাবে। তো আরো কিছু কাজ বাকি আছে। তাহলে আমরা এইভাবে অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট কিভাবে তৈরি করে বললাম যে নিউ কিওয়ার্ড দিয়ে যখন ক্লাসের নাম দিয়ে দেওয়া হয়, দেওয়ার পরেই এটার যে প্রপার্টিজ গুলো বা এটার যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য পুরোটাই আসে হচ্ছে এই অবজেক্টের মধ্যে। ঠিক আছে, পুরো বৈশিষ্ট্যটাই এর মধ্যে আসে। একইভাবে আমরা এখানে আরো অবজেক্ট তৈরি করব। আমি এখানে আরেকটা প্যারামিটার দেই, এখানে ততগুলো প্যারামিটারের ভ্যালু দিতে পারবো যতগুলো প্যারামিটার আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে আছে। তাহলে আমি এখান থেকে দিলাম হচ্ছে সাপোজ এটা যেহেতু স্ট্রিং টাইপের হবে, তো আমি এখানে স্ট্রিং টাইপেরই নাম দিলাম হচ্ছে কামাল। ওকে, তাহলে আমি আবার আরো যদি ভ্যালু প্রিন্ট করতে চাই, আরো ভ্যালু প্রিন্ট করতে চাইলে আবার দিব ভেরিয়েবল emp2 দিয়ে নিউ দিব, আবার এমপ্লয়ি দিয়ে তারপরে 101 দিলাম, নাহিদ। আমি যতবার দিতে চাই ততবার এটা দিতে পারবো। তারপরে var emp3 ইকুয়াল নিউ এমপ্লয়ি 102, তারপরে হচ্ছে ধরেন জাহিদ, এরকম দিয়ে আমরা কাজ করতে পারবো। এখনো কিন্তু আমাদের ইয়াটা আসে নাই, আমাদের আউটপুটটা এখনো আসবে না। কেন আউটপুট আসবে না? আমরা এখানে ফাংশনের মধ্যে এটাকে আউটপুট দেখিয়ে দিয়েছি, মানে প্রিন্ট করে দিয়েছি, কিন্তু ডকুমেন্ট ডট রাইট করে দিয়েছি, কিন্তু এখনো সেটাকে ফাংশনটাকে আমরা এখনো কল করি নাই। ফাংশনটাকে আমাদেরকে কল করতে হবে ফাইনালি। তাহলে আমরা এখানে সবার পরে এসে আমরা ফাংশনটাকে যদি কল করি, ধরেন emp1 ডট হচ্ছে আপনার ওই ফাংশনটা ইনফরমেশন ফাংশনটাকে কল করলাম, তারপরে emp2 ইকুয়াল ইনফরমেশন, তারপর হচ্ছে emp3 ইকুয়াল 3 ডট ইনফরমেশন। এটা হচ্ছে আমরা ফাংশনগুলোকে কল করলাম। এখন হচ্ছে আমরা আশা করি কোনো প্রবলেম না থাকলে আমাদের আউটপুটটা দেখানো হবে। যদি নতুন কোনো প্রবলেম না থাকে তাহলে আউটপুটটা দেখবেন। কি হয়েছে, আমরা একটা ক্লাস তৈরি করলাম, সেই ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করলাম, কনস্ট্রাক্টরে দুইটা প্যারামিটার দিলাম,
সেই প্যারামিটারটাকে আমরা পাস করে দিলাম দিস কিওয়ার্ডের মাধ্যমে। এরপরে হচ্ছে একটা ফাংশন তৈরি করলাম। ফাংশনের মধ্যে আমরা এই আমাদের ওই ইয়েগুলোকে ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করে দিলাম, দিয়ে এখানে হচ্ছে অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টের কি হল, এটা নিউ কিওয়ার্ডের যখন ক্লাসের নাম দেই তখন এটা একটা কনস্ট্রাক্টর, এবং এটার মাধ্যমে মূলত অবজেক্ট তৈরি করা হয়। এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে কোনো ভ্যালু দিলে, এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো ভ্যালু দিলে সেই ভ্যালুটা এই কনস্ট্রাক্টরের মাধ্যমে রিসিভ হয়। রিসিভ হয়ে আমরা ভেরিয়েবলের মধ্যে আমরা এই অবজেক্টের মধ্যে রেখে দেই, এটাকে অবজেক্ট বলে অবজেক্টের মধ্যে রেখে দেই। এই অবজেক্ট ডট যখন আমরা ফাংশনকে কল করব তখন ফাংশনের মধ্যে থেকে প্রিন্ট হবে, কারণ প্রিন্ট করে দেওয়া আছে হচ্ছে ফাংশনের মধ্যে। সেই ফাংশনটাকে কল করা মানে হচ্ছে, আমি এখানে যদি এইভাবে কল করতাম এমপ্লয়ি ডট ইনফরমেশন আর ইএমপি ডট ইনফরমেশন একই কথা, কারণ আমি বললাম যে অবজেক্ট তৈরি করার মাধ্যমে আমি হচ্ছে ক্লাসের মধ্যে যে জিনিসগুলো ছিল সেটা আমি অবজেক্টের মধ্যে দিয়ে দিয়েছি। ওকে, এখন যদি আমি রান করি, এভাবে হচ্ছে আমরা ক্লাস ব্যবহার করতে পারি। বড় বড় আরো অনেক অ্যাপ্লিকেশন যখন তৈরি করবেন তখন দেখুন যে ক্লাসের মাধ্যমে আপনারা এই কাজগুলো করবেন। এই কনসেপ্টগুলো একটু যদিও নতুন মনে হচ্ছে, কিন্তু একটু মনে রাখবেন, কারণ হলো কি আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচারে যখনই যাবেন তখনই দেখবেন যে এই কনসেপ্টগুলো আপনার কমন পড়বে, এবং তখন কিন্তু আপনার জন্য সহজ হবে আর কি অন্য প্রোগ্রামগুলো। আচ্ছা, কিছুটা পার্থক্য থাকে কিন্তু ম্যাক্সিমামই একই। যেমন এই যে এখানে অবজেক্ট তৈরি করা, নিউ কিওয়ার্ড দেওয়া, ক্লাসের নাম দেওয়া, এগুলো সেম। বাট এই যে এই জায়গাতে জাভার কথা যদি একটু বলি, জাভাতে হচ্ছে এই ক্লাসের নাম আর এই কনস্ট্রাক্টরের নাম সেম হইতে হয়, এতটুকুনি পার্থক্য, আর কোনো পার্থক্য না। এখানে হচ্ছে সেম থাকতে হয়, বাট এখানে আবার ওইটা না রেখে এটাকে নামই দিতে হয় কনস্ট্রাক্টর। কনসেপ্ট গুলো মনে রাখলে অন্যান্য জায়গাতে দেখবেন যে আপনার সুবিধা হবে আর কি। আচ্ছা, এখন একটু আমরা দেখবো হচ্ছে, আচ্ছা কোশ্চেন থাকলে বলেন, কারো কোনো কোশ্চেন আছে? এখানে একটা দিয়ে মানে এগুলো অনেকগুলো করা, একাধিক করা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দিস আইডির জায়গায় আপনার যে কোনো একটা নাম বা একাধিক নাম হতে পারে, আর নেমের জায়গায় একাধিক নাম হতে পারে, আইডির জায়গায় একাধিক আইডি আর নামের জায়গায় একাধিক নাম। হ্যাঁ, যতগুলো আপনি দিতে চান দিতে পারতেছেন। আচ্ছা, আরে বিআর ট্যাগটা কি স্যার মানে প্রত্যেকটা পরপরই আসার জন্য এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিআর ট্যাগটা মানে এটা তো প্রথমে একবার রান হলো, প্রিন্ট হলো, হওয়ার পরে তো আমি দেন আবার আরেকটা হবে, যাতে করে বিআর দিলে পরে লাইনে লাইনে আসে। বিআর না দিলে কি হবে, এক লাইনে আসবে, সব পাশাপাশি আসবে। হ্যাঁ, আর ফাংশন যে কল করতে হয় এটা আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, এই জন্য ফাংশন কল করলাম, আগে সরাসরি ফাংশন কল করছি, কিন্তু এখন যেহেতু আমার সব জিনিসগুলো আছে হচ্ছে অবজেক্টের ভিতরে, এই জন্য অবজেক্ট ডট দিয়ে তারপরে ফাংশনটি কল করছি। এই কোশ্চেন থাকলে বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে আপনার ওই যে ইনফরমেশনের মধ্যে স্যার ডকুমেন্ট ডট রাইট দিচ্ছেন না স্যার? হ্যাঁ বলেন। স্যার ওখানে স্যার ওই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা শেষ করছেন, ওই ব্র্যাকেটের পরে আর কি মানে সেমিকোলন দেওয়ার পরে ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন না স্যার? ওটা কি স্যার একসাথে জয়েন হবে স্যার ওই ডকুমেন্টের? ওটা কি সেকেন্ড ব্র্যাকেট শেষ নাকি স্যার আলাদা? না, এই যে ফাংশন মানে হচ্ছে এই ফাংশন শুরু এবং শেষ আছে। ফাংশনটা শুরু হয়েছে এখান থেকে আর ফাংশনটা শেষ হচ্ছে এখান থেকে, এটার কাছে এই পর্যন্ত শেষ। আর এই যে এইটা হচ্ছে মূলত আমার ক্লাসের ক্লাসের কি বলে যে ফার্স্ট ব্র্যাকেট। সব কাজগুলোই মূলত আমি ক্লাসের মধ্যে করছি। দেখেন এই যে ক্লাসের শুরু এবং ক্লাসের শেষ, এর মধ্যেই হচ্ছে বাকি সব কাজগুলো করছি। তো সেই ক্ষেত্রে কনস্ট্রাক্টরের একটা শুরু শেষ আছে, আবার ফাংশনের শুরু শেষ আছে, ক্লাসের শুরু শেষ আছে। ক্লাসের শুরু শেষের মধ্যেই সব কাজগুলো করছি আমি বেসিক্যালি, বুঝতে পারছেন? সব কাজগুলো মূলত ক্লাসের শুরু শেষের মধ্যেই করছি। এখন ক্লাসের শুরু শেষের মধ্যে করতে গেলে আমার আবার কনস্ট্রাক্টর দিয়ে কাজ করছি, কনস্ট্রাক্টরের একটা শুরু শেষ আছে। ফাংশনের কাজ করছি, ফাংশনের একটা শুরু শেষ আছে। তাহলে কনস্ট্রাক্টরের শুরু শেষ হচ্ছে এই যে এতটুকুন, আবার ফাংশনের শুরু শেষ এতটুকুন,
তাহলে এটা হয়ে গেল। আর পুরা কাজটাই আমি যেহেতু করে করে ফেলছি হচ্ছে ক্লাসের মধ্যে, যার কারণে পুরোটাই হচ্ছে আমার এই ফাংশনের শুরু এবং শেষের মান। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে বুঝতে যে পারছেন? আর কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন একটু। আমরা এই কাজটা অন্যভাবে করতে পারি, আমি একটু করে দেখাচ্ছি। আচ্ছা, অন্যভাবে করতে পারবো, সমস্যা নেই। করতে পারবো। আচ্ছা, আমরা এখন একটু দেখবো হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম পলিমরফিজম দেখে কঠিন বলে করে দিবি না, এটা আমি চিন্তা করতেছি। স্যার এটা একটু হোয়াটসঅ্যাপে দেন না, হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। একটু হোয়াটসঅ্যাপে দেন না এটা, আচ্ছা হ্যাঁ দিচ্ছি এই কোডটা। জি দিচ্ছি। আমাদের সানিয়া তার কি চলে গেছে নাকি? হ্যাঁ, সানি মনে হয় রাগ করে চলে গেছে। আস্তে কথা বলে, এই জন্যই বলছি বারবার আপনার কত কথা বলি, যার কারণে সানি মনে রাগ করে চলে গেছে। আপনার থাকলেও যে কথা, না থাকলে কথা বলতেছে সানি সাহেব, কিন্তু মনে হচ্ছে না যে কথা বলতেছে। যাই হোক, দিদি এক পিস চাইলেন না সানি? আপনাকে দিয়ে দিতে বললেন, আপনাকে আর ইকরামকে দিয়ে দেই। আচ্ছা, দিলেও আপনাদের পরে দিব, আগে আমার গ্রুপে দিয়ে দেই। গ্রুপের লোকজনের সংখ্যা বেশি তো, পরে এদেরকে না দিলে পরে আবার বলবে যে সানি কথা বলে আসতে, অথচ সানি আগে দিয়ে দিল। ততক্ষণ ওয়েট করেন, দিচ্ছি। আচ্ছা, এটার নাম জানি কি দিলাম আমি, এমপ্লয়ি ডট ইয়া দিছি না, ভুলে গেলাম। স্যার এটাই এমপ্লয়ি যেটা ওইটাই, একটু এমপ্লয়ি ডট বানানো একটু এইচটিএমএল। ঠিক আছে, সানিকে দিতে হবে, সানি সাহেব আর ইকরাম সাহেব, সানি আক্তার, হ্যাঁ। তারপর হচ্ছে এই মুরগি এত ডাকে কি জন্য, জবাই করে ফেলেন। আপনি শুনছেন নাকি স্যার? হ্যাঁ শুনবো না, খাইতে ইচ্ছা করতেছে তো। স্যার এটা স্যার আমার পাশের বাসা স্যার। আচ্ছা আচ্ছা, ধরে নিয়ে আসেন, বইলেই নিয়ে আসেন। স্যার আপনি যদি খাবেন বলেন স্যার, তাহলে স্যার ইনশাআল্লাহ নিয়ে আসবেন। কেমন একটা, আমি আপনাদের বলবো আসলে কথাগুলো, গেট ফুল ইয়ারটা আসার জন্য বলতে হবে গেট ফুল ইয়ার, মানে পুরো মাস্টার ইয়ার যদি আসতে চাই, তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন এখানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে আমি বলতেছি যে আমার ক্লাসের নাম হচ্ছে এ ডট গেট মান্থ, এ ডট গেট গেট ডেট, এ ডট গেট ফুল ইয়ার। আসলে এর মধ্যে কিন্তু আমার কোনো গেট ডেট নাই, এর মধ্যে কোনো ডেট নাই। হ্যাঁ, এর মধ্যে ডেটটা তো আসে নাই, আমি তো একটা মানে এখানকার যে ফাংশনটা ব্যবহার করছি যে গেট ডেট, এটা বিল্ট ইন ফাংশন, আমাদের তৈরিকৃত না, বিল্ট ইন একটা ফাংশন। এই ফাংশনটাকে কল করলে চলে আসবে। বাট আমরা বলতেছি এ ডট গেট ফাংশন, তো এর মধ্যে কোনো ডেট বা মান নাই। তাহলে বিল্ট ইন একটা ক্লাস আছে, সেটা হচ্ছে গেট ইয়ার ডেট। সেই ডেটটাকে আমি যদি ডেটের যে ফাংশন, ডেটের মধ্যেই মূলত ওই ডে ইয়ার মান্থ এগুলো সবই আছে, সেটাকে যদি আমি আমার এর মধ্যে আনতে চাই উত্তরাধিকারী সূত্রে, তখন আমাদেরকে এই যে এক্সটেন্ড একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, এক্সটেন্ডস, তারপর হচ্ছে ডেট। এটা যখন বলবো তখন ডেটের যে বৈশিষ্ট্যগুলো ছিল, তখন এই এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে
আমাদের উত্তরাধিকারী সূত্রে এই ক্লাসটা পেল। এখন যে এই ক্লাসের নাম যেটাই হোক সেটা সমস্যা না। তো এই ক্লাসটা উত্তরাধিকারী সূত্রে এর মানে বৈশিষ্ট্যটা পেল। এই বৈশিষ্ট্য পাওয়ার পরে এখন যদি আমি এ ডট দেই তাতে আর কোনো সমস্যা নেই, বা এই যে ক্লাসের অবজেক্ট ডট দেই, তো এইটাই হচ্ছে এই জায়গাটাই হচ্ছে উত্তরাধিকারী মানে ইনহেরিটেন্স, মানে উত্তরাধিকারী সূত্রে কোনো কিছু পাওয়া। ঠিক আছে, তো এর বৈশিষ্ট্যটা উত্তরাধিকারী সূত্রে আপনি এই ক্লাসটা পেয়ে গেল, তখন হচ্ছে কাজগুলো হবে। সব ঠিকঠাক থাকলে কাজ হবে, আর না হলে হবে না। এটা একটু সমস্যা করে মাঝে মধ্যে। এই কত হইলো? 71 হইলো কেন? উল্টা হয়েছে নাকি? আজকে কয় তারিখ? 12। তারপর এটা মাস কত? 8, তাই তো? আচ্ছা, এটা হলো, এটা কেমন হয় একটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, গেট মান তো। আচ্ছা, এইটা পুরোটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি দেই তাহলে সম্ভব হয়ে যাবে। এটা পুরোটা একটা, এবার ঠিক আছে। এই প্লাস চিহ্নটা আমি দিব না, হ্যাঁ, তাহলে 7 আসবে। এই যে এখানে গেট মান দেওয়ার জন্য, এই গেট মানটার ইয়েটা আসার জন্য এখানে +1 দিয়ে দিতে হবে, তাহলে আমার এক্সাক্ট মানটা আসবে। তো আমি মূলত আপনাদেরকে বুঝাইতে চাইছি, এখানে এগুলা বোঝানোর উদ্দেশ্য না, মূলত বুঝাইতে চাইছি এই যে এই জিনিসটা, যে ইনহেরিটেন্সের মাধ্যমে একজনের বৈশিষ্ট্যটাকে আরেকজন নিয়ে নেওয়া। একদম পুরা এটার মধ্যে যত ফাংশন আছে সমস্ত ফাংশনগুলোকে কিন্তু আমি এ দিয়ে ডাকতে পারতেছি। মানে ডেটের মধ্যে যত ফাংশন ছিল সব ফাংশনগুলো কিন্তু আমি এই এ ডট দিয়ে ডাকতেছি, এ ডট দিয়ে ডাকতেছি, কিন্তু এ ডটের মধ্যে কিন্তু বেসিক্যালি এই ডেটের কোনো কিছুই ছিল না। তখন আমরা ইনহেরিটেন্স করলাম এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, তখনই মাত্র ডাকতে পারতেছি, আর না হলে কিন্তু আসতো না। আমরা যদি এখান থেকে এটা না দেই তাহলে কিন্তু আসবে না। এই হচ্ছে ইনহেরিটেন্স, এটাকে ইনহেরিটেন্স বলে। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। কোশ্চেন আছে? স্যার তো বুঝা গেছে স্যার। কনসেপ্টগুলো বুঝছেন মোটামুটি আশা করি। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা আর একটা কনসেপ্ট একটু দেখবো, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আমি ব্রডস মানে ইয়া করে আপনাদেরকে আমি ব্রড থিঙ্কিং থেকে এই জিনিসগুলো করাচ্ছি, কারণ হচ্ছে যে এগুলা সব জায়গাতেই থাকে। তার মধ্যে আর একটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আমি একটু থিওরিটিক্যাল কথাটা বলি। এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে প্রোগ্রামের মধ্যে যদি কোনো রকমের প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে প্রোগ্রামের মাধ্যমেই সলভ করা। যেমন ধরেন আপনি প্রোগ্রামের মধ্যে কিছু ভুল আছে, কিছু ভুল না ঠিক, কারণ ভুলই ছোটখাটো কিছু ভুল আছে, যেগুলাকে যেই ভুলগুলা হওয়ার কারণে আপনার প্রোগ্রামটা, আপনার অ্যাপ্লিকেশনটা বা আপনার সফটওয়্যারটা থেমে যাবে, রান হবে না। তো আপনার অ্যাপ্লিকেশনটা যদি থেমেই যায়, যদি রান না হয়, তাহলে তো আলটিমেটলি প্রবলেম হয়ে গেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনার প্রোগ্রামটা থেমে যায়, তাহলে তো আলটিমেটলি হলো না। ধরেন ইউজার কোনো কারণে একটা ভুল দিয়ে ফেলছে, ইউজার কোন একটা ডাটা এন্ট্রি করতে গিয়ে কোন একটা ভুল দিয়ে ফেলছে, তখন ভুলটা দিছে, ধরেন আপনার হচ্ছে যে একটা প্রোডাক্টের দাম আছে হচ্ছে ধরেন 50 টাকা, কিন্তু 19 টাকা দিয়ে ফেলছে 0 টাকা। তো 0 টাকা দিলে ওই প্রোগ্রামে কোন একটা জায়গায় গিয়ে ভাগ করতে হয়, ওই যে 0 যেটার মধ্যে দিছে ওই 0 দিয়ে ভাগ করতে হয়, মানে যেটার মধ্যে 0 দিছে ওই ফিল্ড দিয়ে কোন একটা জায়গায় ভাগ হয়। তো সেখানে গিয়ে 0 দেওয়ার কারণে যখন ভাগ হবে তখন একটা এরর দেখা দিবে,
তো এরর দেখা দিলে যদি আপনার সফটওয়্যার কাজ না করে তাহলে তো আসলে ওই ইউজাররা সফটওয়্যারটাকে ব্যবহার করবে না। এই ক্ষেত্রে যাতে এররটা দেখা দিলেও এই ইউজারকে একটা মেসেজ দেয় এবং সাথে সাথে তারা হচ্ছে আপনার মেসেজ দেয় এবং সাথে সাথে হচ্ছে ওই কি বলে যে আপনার প্রোগ্রামটা যেখানে ভাগ করা ছিল সেখানে প্রবলেম আছে কিন্তু এর নিচের লাইনে ধরেন আরো 1000 লাইন কোড করা আছে, তো সেখানে যাতে কোডগুলো মানে এক্সিকিউট করে থেমে না যায়, এই জন্যই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিংটা ব্যবহার করা হয়। এক্সেপশনটা হচ্ছে ওই যে বললাম যে 0 দিয়ে ভাগ করলে তো এরর হবে, তো এইটাকে বলা হয় এক্সেপশন। আর হ্যান্ডলিংটা করা হয়েছে এক্সেপশন হ্যান্ডলিং, মানে ওই প্রবলেম যাতে না থাকে, থেমে না যায়, নরমাল ওয়েতে চলতে থাকে, এইটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। তো এক্সেপশন হ্যান্ডলিং করার জন্য, এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য বা এক্সেপশন হ্যান্ডলিং এ আমাদের কিছু কিওয়ার্ড থাকে। সেই কিওয়ার্ড গুলোর মধ্যে একটা হচ্ছে ট্রাই আর একটা হচ্ছে ক্যাচ। ট্রাই এবং হচ্ছে ক্যাচ। ট্রাই এর মধ্যে হচ্ছে যেটাতে এক্সেপশন হওয়ার পসিবিলিটি আছে সেটা লিখতে হয়। এক্সেপশন হওয়ার মানে এরর হওয়ার যেটার পসিবিলিটি আছে সেটাকে ওই ট্রাই এর মধ্যে রাখতে হয়, ট্রাই ব্লকের মধ্যে রাখতে হয়। আর ক্যাচ ব্লকের মাধ্যমে যে এররটা দেখা দিয়েছে সেটাকে প্রকাশ করার জন্য বা সেটাকে ইউজারকে দেখানোর জন্য মূলত ওই ক্যাচ ব্লকটা লেখা হয়। আমি সেটার সরাসরি ইয়েতে যাচ্ছি আর কি, এক্সাম্পলে যাচ্ছি। থিওরিটিক্যাল বললাম, এখন কাজের সাথে মিলাইলে বুঝতে পারবেন। এক্সেপশন .html। তো এখানে আমরা যদি স্ক্রিপ্টের মধ্যে একটু লিখি, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখি এখানে হচ্ছে ধরেন ট্রাই কিওয়ার্ডটা লিখতে হয়। ট্রাই এর মধ্যে যেটার মধ্যে এক্সেপশন হওয়ার পসিবিলিটি আছে সেটাকে ট্রাই এর মধ্যে লিখতে হয়। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি ট্রাই লিখে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিতে হয়। এখানে আমরা একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবল i ইকুয়াল pnt, সরি pnt লিখলাম, সাপোজ ইনসার্টে লিখেছিল pnt। তারপরে হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে var j ইকুয়াল 10, var z ইকুয়াল i প্লাস j লিখলাম। তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের আউটপুট আসবে কত। আমরা যদি এটাকে ডকুমেন্ট ডট দেই, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এখানে যদি আমরা বলি টোটাল is প্লাস z দিলাম, তাহলে কি হবে আমাদের বেসিক্যালি আমাদের এই যে ভাগ যোগ করলে এই হচ্ছে আমাদের টোটালটা হবে আর কি, i এর আর z এর মান যা হয় তাই। তাহলে আমি ট্রাই এর মধ্যে এতটুকু লিখলাম। ট্রাই এর মধ্যে আমি আরো কাজ করব একটু। ধরেন এখানে হচ্ছে আমি আরেকটা ডকুমেন্ট দিব, এখানে লিখলাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট বি দিলাম। ঠিক আছে, বি থাকলো। var x নামে আরেকটা ভেরিয়েবল দিলাম, যেখানে হচ্ছে আমি একটা অ্যারে নিলাম, মানে অ্যারে নেই, অ্যারের মধ্যে সাপোজ আমি কোনো নাম্বার রাখতে পারি 20, তারপরে ধরেন কমা দিয়ে আবার 25, তারপরে কমা দিয়ে আবার লিখবো হচ্ছে 63, এখানে হচ্ছে ধরেন 45 ইত্যাদি। আমি একটা অ্যারে লিখলাম, এই অ্যারেটাকেও আমি প্রিন্ট করে দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট তাহলে আমার যেখানে আমি বলছিলাম যে কোডের মধ্যে এরর হওয়ার পসিবিলিটি আছে
যেটার মধ্যে এরর হওয়ার পসিবিলিটি আছে সেটাই হচ্ছে আমরা এই ট্রাই ব্লকের মধ্যে লিখবো। তো ট্রাই ব্লক শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে 19 নম্বর লাইনে। এখানে কোন একটা জায়গায় আমাদের এরর আছে, আপনারা হয়তো বুঝলে বুঝতে পারেন, না হলে আমি পরে বলে দিচ্ছি, আপনারা ট্রাই করতে পারেন এখানে কোন জায়গায় ভুল আছে, ভুল করছি। আচ্ছা, তাহলে এই ভুলটার জন্য আমি একটা মেসেজ দিব ইউজারকে, আমার মতো করে মেসেজ দিব, সেইটাই লিখতে হবে এই ক্যাচের মধ্যে, ক্যাচ ব্লকের মধ্যে। সেটাই লিখলাম হচ্ছে ক্যাচ ক্যাচ। এই ব্লকের মধ্যে হচ্ছে আমি একটা এখানে প্যারামিটার দিতে হবে, সেটা যে কোনো প্যারামিটার আমি দিতে পারবো। এখানে আমি দিলাম ই, এবং ইটাকে দিয়ে আমি এখানে হচ্ছে স্যার ওইখানে এটা কি বার নাকি বার? জে জে প্লাস হ্যাঁ জে প্লাস জে ইকুয়াল টু আই প্লাস আচ্ছা জে। না, আচ্ছা সরি, এখানে হ্যাঁ এটা সেই ভুল না, এটা আরেকটা ভুল। এটা ঠিক আছে, এটা আমি অনিচ্ছাকৃত ভুল করছিলাম, ইচ্ছাকৃত ভুল না, এটা ইচ্ছাকৃত একটা ভুল আছে। আচ্ছা ওটা পরে খোঁজেন, সমস্যা নাই, ওটা পরে খোঁজ, না খোঁজ। স্যার এটা স্ট্রিং। হ্যাঁ স্যার টোটাল এইটা টোটাল ইস ওইটা নাকি? না 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 না, আমি বলে দিচ্ছি, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা আগে মনোযোগ দেন, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। there is an error, আমি এখানে বলে দিলাম error, there is an error plus ওই ই ডট একটা নাম আমি এখানে একটা প্যারামিটার দিলাম, ডট দিলাম। এখানে আমি যদি এটাকে একটু রান করতে যাই, there is an error, আমার একটা এরর আছে। কেন এরর আছে? এই এররটা হচ্ছে বেসিক্যালি এই জায়গাতে, এই যে ভেরিয়েবল বি দিছি, বি নামে কোনো ভেরিয়েবল আছে আমার কোথাও? আছে কি? নাই। কিন্তু বি নামে কোনো জায়গায় ভেরিয়েবল কিন্তু আমি ডিক্লেয়ার করি না, var দিয়ে তারপরে বি দিতে হবে না, কিন্তু সেটা না দিয়ে আমি ডিরেক্টলি এখানে আমি এটা প্রিন্ট করেছি, তাই তো? তো ডিরেক্টলি প্রিন্ট করার কারণে আমার এখানে কিন্তু এই আমাকে একটা এরর দেখাচ্ছে। এইটাই মূলত কথা, যে এইটা হচ্ছে আমার যদি ইয়া হয়, তো সেই ক্ষেত্রে আমি যাতে আমাকে একটা এরর দেখায়, তো এই ক্যাচের মাধ্যমে সেই এররটাকে প্রকাশ করার জন্যই হচ্ছে আমরা এটা ব্যবহার করি। তো এগুলাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং, এটাকে এক্সেপশন হ্যান্ডেলিং বলে। এই মূলত মোটামুটি এই কনসেপ্ট গুলো। এরপরে আমি একটু আপনাদেরকে ফর্ম হ্যান্ডেলিং এ যাব। আপনারা যদি এটা একটু প্র্যাকটিস করেন তাহলে আমি ফর্ম ভ্যালিডেশনে যেতে পারবো ইনশাআল্লাহ। ফর্ম ভ্যালিডেশনটা দেখে দিই ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন করার সময় আমরা এখানে ইনফরমেশন দিয়ে যখন সাবমিট করি, সাপোজ দিলাম আরো সাবমিট দিলাম, আরো ডাটা দিলাম, যাই দিই না কেন, এখানে যখন রেজিস্টার করি নাম্বারটা সঠিক হয় না, এই জন্যই যখন রেজিস্টার করি তখন হচ্ছে কি এই যে ওই নামগুলা বা ওই ইনফরমেশন গুলা ব্রাউজারে দেখায়, অনেক সময় দেখায়। তো ওই দেখানো এখানেই দেখায়, দেখবেন আপনারা একটু লক্ষ্য করবেন যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন, দেখবেন যে এখানে নাম দেখায়, যে নামগুলা দিছেন সেটা এখানে দেখায়। তো ওইটা তখনই আসে যখন এই ফর্মের মধ্যে গেট মেথডটা ইউজ করা হয়। এই গেট মেথডটা যখন ইউজ করা হয় তখন হচ্ছে ফর্মের মধ্যে ওই যে নামগুলা দিলেন, সেই নামগুলা বা ইনফরমেশনগুলো দিলেন, তখন ওই ইনফরমেশনগুলো ব্রাউজারে শো করে। তো এই জিনিসটা হচ্ছে গেট মেথড ইউজ করলে হয়। তো সেই ক্ষেত্রে এই সমস্ত ইনফরমেশন যদি ব্রাউজারে দেখায়, যদি এমন হয় যে আপনি ব্যাংকিং এর কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন, অথবা ধরেন আপনার কোনো পেমেন্টের কোনো ইস্যু আছে, অথবা ধরেন পাসওয়ার্ডই আপনি এখানে দিয়েছেন, তো সেটাও যদি ওইখানে দেখায় তাহলে তো জিনিসটা সিকিউরিটি থাকলো না। তো সেই ক্ষেত্রে পোস্ট মেথড আবার এই জিনিসগুলো দেখায় না, এই জন্য পোস্ট মেথডটা হচ্ছে বেশিরভাগ ইউজ করা হয়। পোস্ট মেথড, এই মেথডটা কি করবে, আমরা যখন কোনো ইনফরমেশন দিব তখন ওখানে কেউ দেখায়, আর হচ্ছে ওই পোস্ট মেথড দেখায় ইনফরমেশনটা দেখায় না, গেট মেথড হচ্ছে ইনফরমেশনটা দেখায়। অ্যাকশন, আমরা ক্লিক করলে সাবমিট বাটনে ক্লিক করলে, আমরা সাবমিট বাটনে যখন ক্লিক করব তখন সেই ইয়াটা আমার ফর্মটা কোথায় যাবে, আমরা দেখেন না যে যখন আমরা রেজিস্ট্রেশন করি, রেজিস্টারে ক্লিক করি বা সেন্ড বা সাবমিটে ক্লিক করি, তখন আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যায়, তখন লগইন পেজে নিয়ে যায়। অথবা লগইন পেজে যখন আমরা এরকম ইনফরমেশন দিয়ে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে যখন লগইন বাটনে ক্লিক করি, তখন আমাদেরকে একটা ড্যাশবোর্ড সামনে নিয়ে এসে দেয়। তার মানে কি, আমি আগে ছিলাম লগইন পেজে,
যখন আমি ক্লিক করলাম রেজিস্টারে বা লগইন বাটনে ক্লিক করলাম, তখন আমাকে ড্যাশবোর্ড বা হোম পেজ যে ছিল ওই হোম পেজে নিয়ে গেল। এই যে নিয়ে গেল, তার মানে সে কোথায় গেল, এই যে যাওয়ার ব্যাপারটা, সেটাই হচ্ছে মূলত এই অ্যাকশনের মধ্যে দিয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন? মানে কোথায় দিব আমি, কোথায় যাবে আমার ইনফরমেশনটা, মানে কোন পেজে যাব এখানে ক্লিক করার পরে, এইটাই হচ্ছে অ্যাকশনের মধ্যে থাকে। আর অন সাবমিটের মধ্যে হচ্ছে আমরা এটা একটা সাবমিট করতেছি, অন সাবমিট বাটনে ক্লিক করব, আমরা বাটনে ক্লিক করব, তারপরে আমাদের এই ফাংশনটা সাবমিট হবে, এই ইনফরমেশনটা সাবমিট হবে, এই জন্য এখানে অন সাবমিট দিতে হয়। এরপরে মাই ফর্ম হচ্ছে আমার এটা একটা নাম দিয়ে রাখলাম, এই নামটা হচ্ছে আমি দিয়ে রাখলাম, পরবর্তীতে একটা জায়গায় আমি ওই ফর্মের নামটা ব্যবহার করে কাজ করব। আচ্ছা, এখন আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সাপোজ আমি লেবেল ব্যবহার না করে সরাসরি দিয়ে রাখি, ধরেন নেম দিব, নেম কোলন, ইনপুট টাইপ দেই, ইনপুট টাইপ যদি টেক্সট দেই সমস্যা নাই। তারপরে নেম হচ্ছে আমি ধরেন নেমে এখানে নেমই দিয়ে রাখলাম, নেমের নাম নেমই দিয়ে রাখলাম, ওকে। তারপরে আরেকটা যদি দেই পাসওয়ার্ড, আমি তিনটা দিয়ে দেখাবো, পাসওয়ার্ড। তারপরে হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে ধরেন এখানে পাসওয়ার্ড দেন, ইনপুট টাইপ পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড, নেমও পাসওয়ার্ডই দেই, বা নেম অন্য কিছু দিলেও সমস্যা নেই, পাসওয়ার্ডই দিয়ে রাখি। এরপরে কন্ট্রোল শিফট ডি দেই, এখানে দিব হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড দেওয়ার পর আবার যদি কনফার্ম পাসওয়ার্ড হয় সেটাও আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলাম, এটা হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড অথবা কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তো এখানে এটা নাম পাসওয়ার্ড দিয়ে রাখলাম, কোনো সমস্যা নাই। এরপরে আমি একটা সাবমিট বাটন রাখবো, ইনপুট টাইপ সাবমিট, যেখানে আমি রেজিস্টারে ক্লিক করে তখন ইনফরমেশনটা আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য জায়গায় যদি নিবে না, কারণ আমি এখানে তো কোনো পেজের নাম দেই নাই। আচ্ছা, ইনপুট টাইপ এখানে সাবমিট দিব, সাবমিট, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। তারপরে নেমের এখানে দিব হচ্ছে রেজিস্টার অথবা অন্য কিছু দিলেও সমস্যা নাই, রেজিস্টার এটা দিলাম। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে রান করলে আমাদের ফর্মটা দেখাবে। এই তো, আমি কোনো ব্রেক ইউজ করি নাই, চাইলে ব্রেক ইউজ করতে পারি। আর ভ্যালুটা হচ্ছে, সরি এখানে ভ্যালু দিব, ভ্যালু দিলে তারপরে আমার এখানে বাটনের নামটা আসবে, সাবমিট রেজিস্টার বাটন আসবে। আর এখানে হচ্ছে আমি ইনপুট টাইপ নেম, এগুলাতে একটু বিআর ট্যাগ দিয়ে রাখি, বিআর দিয়ে রাখি। আপনাদের রবি যদি শনিবারে ছুটি থাকে তাহলে রবিবারে একটা এক্সাম নিব, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুইটাই, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ তারপরে সিএসএস যা আছে সবই, সবের উপরে। আচ্ছা, এখন আমার একটা ফর্ম তৈরি হয়ে গেল, ফর্ম তৈরি হয়ে গেল। ফর্মটা আমি সুন্দর ডিজাইন করলাম না, হ্যাঁ ডিজাইন করিনি আমি, আপনারা ডিজাইন করবেন আপনাদের মতো করে। তো এখন আমি একটা ফাংশন ব্যবহার করব, ফাংশন ব্যবহার করে এখানে আমি ওই যে ইয়াটা দিব আর কি, ভেরিয়েশনটা দিব। সেই ফাংশনের নামটা অলরেডি আমি এখানে রিটার্ন করে রাখছি, রিটার্ন করে মানে আমি এই ফাংশনটাকে কল করলাম আর কি। তো এই ফাংশনটাকে আমি এখানে আগেই দিয়ে রাখছি, সেই ফাংশনটা আমি এখানে এখন ডিফাইন করি স্ক্রিপ্ট ট্যাবের মধ্যে, আমি সেম পেজের মধ্যেই ব্যবহার করব, সেম পেজেই করব, স্ক্রিপ্টের মধ্যে ব্যবহার করব। তাহলে একটা ফাংশন ডিফাইন করি, ফাংশন ফাংশন, ওই ফাংশনের নাম কি, ফর্ম ভ্যালিড ফাংশন, ফাংশনটাকে এখানে আমি ব্যবহার করব, ফাংশন ফর্ম ভ্যালিড। এই ফাংশনের মধ্যে প্রথমত কি করতে হবে আমার, প্রথমত হচ্ছে ওই নেম যে আছে, অর্থাৎ এই যে ইনপুট টাইপের মধ্যে যখন নেম দিবে, একটা নাম দিবে, সেই নামটা আমার আগে আমি কোন একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব যে এই ইনপুট টাইপের মধ্যে কোনো থাকা না থাকে। তাহলে এখানে যখন কোনো ইনফরমেশন দিবে ইউজার, তখন এই নেমের মধ্যে থাকবে, সেই নেম ধরে আমি হচ্ছে গেট এলিমেন্ট বাই আপনার হচ্ছে যে, না গেট এলিমেন্ট না, সেটা আমি দিয়ে ধরবো ফর্মের নাম ধরে। অর্থাৎ এই ইনপুট টাইপ যে নেম আছে, টেক্সট আছে, এই নামটা হচ্ছে নেমের নাম হচ্ছে নেম, এটা যে কোনো নামে দিতে পারি, আমরা এনও দিতে পারি, যে কোনো নামে দিতে পারি, বাট আমি এখানে নামই রাখছি। এই নামটা হচ্ছে মাই ফর্ম ফাংশনের মধ্যে, মেথড ফর্মের মধ্যে আছে।
তাহলে আমি এখানে যদি এইভাবে বলি তাহলে আমার চলে আসবে ডকুমেন্ট ডট মাই ফর্ম, এই জন্য ফর্মের নাম দিয়ে রাখছিলাম মাই ফর্ম ডট নেম ডট ভ্যালু। অর্থাৎ ইউজার যখন কোনো নেম এই টেক্সট ফিল্ডের মধ্যে কোনো ভ্যালু দিবে তখন সেটা নিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সেটার নামও আমি নেম দিয়ে রাখলাম। এগুলোর নাম কিন্তু সেম দেওয়াতে কনফিউজড হয়ে নাম, বুঝছেন? এগুলো যে কোনো নামই দেওয়া যাবে। আচ্ছা ওকে, এরপরে ইউজার যখন আবার কোনো পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড সেটাও আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব এইভাবে ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট পাসওয়ার্ড, যে এই পাসওয়ার্ডের নামও কিন্তু পাসওয়ার্ডই, হ্যাঁ, ডট ভ্যালু। যখন কোনো ভ্যালু দিবে তখন হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে থাকলো। তার মানে যখনই ইউজার, আমরা প্রথম কাজ কি করে নিলাম, যখন এখানে ইউজার নাম দিবে তখন নামটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, যখন কোনো পাসওয়ার্ড দিবে তখন পাসওয়ার্ডটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তার মানে এখন আমার এখানে ইউজার দিলে যে ইনফরমেশনটা সেটা আমার হাতে আছে, বুঝতে পারছেন? ইউজার দেওয়া ইনফরমেশনটা এখন আমার হাতে আসবে, যে নামই দেখ না কেন সেটা আমার হাতে আসবে। ওকে, এখন এটা নিয়ে আমরা যদি এরকম করি, if name equal null হয়, তাহলে আমরা এখানে একটা অ্যালার্ট মেসেজ দিব। অ্যালার্ট, আমরা এখানে অ্যালার্ট মেসেজ দিব। অ্যালার্ট তো আমার স্পেলিং ঠিক আছে? অ্যালার্ট, ওকে ঠিক আছে। তাহলে আমরা বলবো যে নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, এই কথাটা আমরা বলে দিব। যদি কোনো কারণে নেমের মধ্যে কিছু না দেয় তাহলে বলবো যে নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে এটা শেষ করে দেই। তারপরে আমরা এটা বলে দিলাম, এখানে আমরা রিটার্ন ফলস করে দিব। তার মানে রিটার্ন ফলস করে দিলে হবে কি, তখন আর সেই সাবমিট হবে না আর কি। মানে অনেক সময় হয় না যে ভুল দিলে মেসেজ দেখালো ঠিকই কিন্তু ডাটাগুলো সাবমিট হয়ে গেল, কিন্তু সেই সাবমিটটা হবে না। এই জন্য আমরা এখানে রিটার্ন বলে দিয়ে ফলস বলে দিই, তাহলে ডাটা সাবমিট হবে না। ওকে, এরপরে এটা না হয় দিল ফাঁকা রাখলো, কোনো কারণে এখানে নাম দিল, তাইলে তো যাবে না। আমরা বলে দিব পাসওয়ার্ড যদি ফাঁকা হয় তাহলে কিন্তু যাবে না। তাহলে পাসওয়ার্ড এখানে বলে দিব, পাসওয়ার্ড যদি অ্যাট লিস্ট, পাসওয়ার্ড এখানে আমরা এটাও বলে দিতে পারি, নাও বলে দিতে পারি, অথবা বলতে পারি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টারের নিচে যদি হয় তাহলে আমরা এখানে এলসিফ বলবো। আমরা জানি যে একাধিক কন্ডিশন যদি যুক্ত করতে চাই তাহলে এলসিফ দিয়ে করতে পারি। পাসওয়ার্ড ডট লেন্থ, মানে পাসওয়ার্ডের যে লেন্থটা আছে LENGTH লেন্থ যদি 8 ক্যারেক্টারের নিচে হয় তাহলে হচ্ছে সে একটা অ্যালার্ট মেসেজ দিবে, বলবে যে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার, 8 ক্যারেক্টার লং। এই কথাটা আমরা বলে দিলাম এবং রিটার্ন বলে দিলাম ফলস। তার মানে ডাটাটা হবে না, রিটার্ন তাহলে কি বললাম, একটা ফাংশন ব্যবহার করলাম, সেই ফাংশনটা আমরা এখানে অন সাবমিটের মধ্যে রেখে দিছি। কোথায়? অন সাবমিটের মধ্যে রেখে দিছি। সেই ফাংশনের মধ্যে আমরা বলে দিছি আগে ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিলাম, তারপরে এখন এখানে আমরা চেক করতেছি যে যদি ফাঁকা না হয় ইত্যাদি ইত্যাদি বলে আমরা ফাঁকা দিব না, এবং হচ্ছে যে যদি লেন্থ 4 এর নিচে 8 এর নিচে হয় তাহলেও 8 এর নিচে হলেও সে ইনফরমেশন দিতে পারবে না। তাহলে আমরা একটু, কোথায় গেল এটা? ওকে, তাহলে আমরা দিতে যাই, আমাদেরকে এখানে ধরে ফেলে নাই এটা, পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার, তাও যদি দিই তাও বলবে 8 ক্যারেক্টার দিতে হবে।
এবার যদি দেই, হ্যাঁ 8 ক্যারেক্টার, ওখানে দেই নাই যে মাস্ট বি 8 ক্যারেক্টার। আচ্ছা আমার এখানে কোনো একটা ভুল আছে প্রোগ্রামে, আমি দেখতেছি। তার আগে আমার এইটা একটু ভুলটা ধরতে হবে, হ্যাঁ এইটাও ধরতে হবে, কারণ এটা আমাকে আগে ধরতে হবে, এটা ধরে নাই। আমাকে প্রথমে এইটা ধরতে হবে, আমি এটাই চাচ্ছি যে এটা যেন আমাকে ধরে। তাহলে আমি যদি এখানে হ্যাঁ নাম কেন এটা ব্ল্যাঙ্ক ইয়ে দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে ব্ল্যাঙ্ক দিতে হবে। এরপরে পাসওয়ার্ডটা এখন আসেন, পাসওয়ার্ডের মধ্যে কেন ভুল দেখাচ্ছে, আমি সাপোজ এখানে নাম দিলাম হচ্ছে সাকিব, আমি এখানে একটা পাসওয়ার্ড দেই সাকিব, অথবা এটা দেই সাকিব 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8 character must be long। আচ্ছা পাসওয়ার্ড ডট লেন্থ এলসিফ আচ্ছা এখানে আর কি ভুল হলো আমার, ইফ এটা তো ধরছে ঠিক আছে, এলসিফ পাসওয়ার্ড ডট লেন্থ তারপরে ক্যারেক্টার, 8 ক্যারেক্টার দিতে হয়, তাহলে হচ্ছে হ্যাঁ এটাকে, এটা হচ্ছে ফাংশনের, এটা হচ্ছে এটা ঠিক আছে, এলসিফ ঠিকই তো আছে হিসাবে মনে হয়। পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড, আচ্ছা আমি এখানে একটু নেমটা চেঞ্জ করে দিই, ইএসএস পাস ডি এত সেটা ছোট হয় এলিয়ান ডিটিএইচ লেন্থ, এলসিফ পাসওয়ার্ড যদি 8 ক্যারেক্টারের থেকে ছোট হয় তাহলে বলবো হচ্ছে ধরেন এখন লিখি আবার দেই এবার ঠিক আছে, এবার তখন ওই যে সবগুলাই ইয়ে হয়ে গেছিল তো, টাইপ পাসওয়ার্ড এটা সেম হয়ে গেছিল। ওকে তাহলে দেখেন যে আমি এখন যদি আবার একটু আবার দেখাই, যে আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমি সাপোজ এখন যদি রেজিস্টার বাটনে ক্লিক করি তাহলে আমাকে প্রথমে বলবে, আমি সেভ করে নেই নেবে, সেভ করে নেই, রিফ্রেশ করি, কি আবার ও এখানে যে 5, এখানে তো 5 ইয়ে করুন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমাকে ধরতে হবে এই 5 দিয়ে, 5 দিয়ে দিতে হবে, কারণ যেহেতু ওখানে নাম দিয়েছে 5, এখানে পাসওয়ার্ড থাকলে সমস্যা নাই, এখানে এটা থাকতে পারে, এই যে এখানে থাকতে পারে, সমস্যা নাই। এই নাম যখন দিলাম তো এটা ভেরিয়েবলের নাম, পাসওয়ার্ড এখানে দিতে হবে, এখন এই যে ধরতেছে আমাকে। এখন যদি পাসওয়ার্ডটা আবার আমি দেই, সাপোজ পাসওয়ার্ড দিলাম হচ্ছে কম দিলাম, ধরেন 1 2 3 4 5 6 দিলাম, এখানেও 1 2 3 4 5 6 দিলাম, তো
তো এখানে আমি ধরেন কোন একটা ক্যারেক্টার দিলাম, তাহলে আমাকে বলবে যে 8 ক্যারেক্টার বেশি হবে না, মানে কম হবে না। তাহলে ধরেন আমি 7 8 9 10 11 যাই দিলাম, 7 8 9 10 11 যাই দিই, তখন বুঝলাম না আবার হচ্ছে কেন। আপনি স্যার পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড লেস দেন 8 ক্যারেক্টারস দিছেন স্যার। হ্যাঁ বুঝি নাই। পাসওয়ার্ডের মধ্যে স্যার লেন্থ দিছেন যে স্যার লেস দেন 8 স্যার, তাহলে স্যার মানে আপনি তো 8টার স্যার উপরে যেতে পারবে না। হ্যাঁ স্যার 8টার উপরে যেতে পারবেন না স্যার। আপনি তো দিছেন স্যার এখানে অনেকগুলো স্যার, 8টা 10টার উপরে দিছেন স্যার আপনি। না সেটা না, এখানে বলা হচ্ছে যদি লেন্থ 8টার কম হয় তখনই বলবে আমাকে এই মেসেজটা দিয়ে দিবে, আর যদি 8টার বেশি হয় তাহলে সমস্যা হবে না। এটা মানে হচ্ছে সেই ক্ষেত্রে হ্যাঁ ও বুঝতে পারছেন কি? স্যার, এই অ্যালার্ট মেসেজটা কখন দেখাবে? মানে অ্যালার্ট মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ অ্যালার্ট মেসেজ দেখাবে এবং আমার কাজটাও হবে না। মানে অ্যালার্ট মেসেজ দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে দেখাবে তখনই যখন হচ্ছে যে 8 এর নিচে কোনো ক্যারেক্টার হবে, বুঝতে পারছেন? আর 8 এর উপরে যদি হয় বা 8 এর সমান হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, আমাকে মেসেজ তখনই দেখাবে যখন 8 এর নিচে হবে। আচ্ছা আমি সমস্যা নাই, আমি এটা আবার রিফ্রেশ করে আবার চেক করি। আমার এখানে এই যে টাইপ হচ্ছে পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড, এখানে হচ্ছে আমি এখান থেকে আগে নিলাম 5 দিয়ে মাই ফর্ম 5 দিয়ে, তারপরে এর নাম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে দেন করে, কারণ এই ভেরিয়েবলের মধ্যে এটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু রান করি নতুন করে। এখানে আমি এটা তো হবে না, এটা ঠিক হয়ে গেছে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে আমার নাম। ওকে, এখন এখানে পাসওয়ার্ড যদি আমি 8 ক্যারেক্টার দেই, দিলাম, তারপরে এটা দিলাম, 8 ক্যারেক্টার লং হয়ে গেছে। কেন এটা দেখাচ্ছে মাস্ট বি 8 ক্যারেক্টার লং? এখানে এলস এর পরে এলস হবে না স্যার? হ্যাঁ এলস এর পরে এলস হবে না? এলস মানে যদি 8 ক্যারেক্টারের বেশি হয় তাহলে সাবমিট হবে, তাই হবে না? না দিলে সমস্যা যদি 8 ক্যারেক্টারের বেশি হয় তাহলে সাবমিট হবে, স্যার যখন হুম, অ্যালার্ট মেসেজ তারপর রিটার্ন এই সমস্যা নাই। সেইখানে কোন একটা জায়গায় আমার লজিকটা একটু প্রবলেম হচ্ছে, দেখতে হবে এটা, দেখতে হবে, কারণ আমাদের দেখতে হবে সমস্যাটা কি। আমি একটু গুগল থেকেও নিয়ে দেখি যে এই ক্যারেক্টার পাসওয়ার্ড ফর্ম ভ্যালিডেশন দেখি তারা কিভাবে দিছে। ফর্ম ভ্যালিডেশন ইন জাভাস্ক্রিপ্ট, W3 স্কুল আছে গুড। স্ট্যাক ওভারফ্লো, এখানে আবার এই যে দেখেন এই প্যাটার্নটা দিছে এরা, বুঝছেন? মাস্ট কন্টেন at least one number and on uppercase on lowercase letter at least এত। আচ্ছা স্যার এখানে স্যার সবগুলা দিবে আর কি, হ্যাঁ 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 এগুলো সবই নাম্বার দিতে হবে আর কি। সিম্বল, হ্যাঁ হ্যাঁ সবগুলো at least এগুলো দিতে হবে আর কি।
8 ক্যারেক্টার দিতে হবে। এই জিনিসগুলো না আপনারা ইয়ে করে দিবেন, মানে এগুলো তো মুখস্থ থাকবে না, বাট এগুলো আপনারা গুগল থেকে নিয়ে কপি করে দিতে পারেন। যে হচ্ছে আপনার এখানে কি কি বলছে, অবশ্যই আপনার আপার কেস থাকতে হবে, আবার একটা লয়ার কেস থাকতে হবে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে আপনার 8 ক্যারেক্টারের বেশি হইতে হবে, এই 8 ক্যারেক্টারের নিচে হওয়া যাবে না। অনেকগুলো এখানে ইয়ে দিছে, ভ্যালিডেশন দিছে। এই জাভা টিউটোরিয়ালস পয়েন্ট আমরা একটু দেখতে পারি। এখানে দিছে এনাদের কি হচ্ছে এই তো এনাদের তো ঠিক আছে, আর তো মেসেজ দেখাচ্ছে না। তাহলে আমার সমস্যাটা কোথায় হলো? এলসি পাসওয়ার্ড লেন্থ এত হয়, আগে পাসওয়ার্ডটা নিয়ে নিছি এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, পাসওয়ার্ড ধরে এখানে নিয়ে নিছে। জি স্যার। জি স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।